কেন একই জাতিসংঘ যখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ভাগ করে অমুসলিম রাষ্ট্র গড়তে হয় তখন দ্রুত, অর্থবহ, সিদ্ধান্তময় এবং অপ্রতিরোধ্য হয়ে ওঠে, আর যখনই মুসলিম জনগণকে দখলদারের হাত থেকে বাঁচাতে হয় তখন স্বাধীনতার জন্য রক্ত দিলেও তাদের স্বাধীনতা হঠাৎ ভেটোর দেয়ালে আটকে যায়। যখন গণহত্যা থামানোর কথা, যখন মা বোনের সম্ভ্রম রক্ষার কথা, যখন শিশুদেরকে কবর দেওয়া বন্ধ করার কথা, তখন জাতিসংঘ মুসলমানদের জন্য এত নিয়মিতভাবে ব্যর্থ হয়েছে যে একে আর দুর্ঘটনা বলা যায় না। দুটি ভয়াবহ বিশ্বযুদ্ধের পর বিধ্বস্ত এক পৃথিবীর জন্য আশার আলো হয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ইউনাইটেড নেশনস তথা জাতিসংঘ। এর উদ্দেশ্য ছিল এমন একটি জায়গা হওয়া যেখানে ক্ষমতাসীনেরা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের কাছে মাথা নত করবে, কিন্তু সেই মহৎ আদর্শের আবরণ খুললে ভিন্ন এক বাস্তবতা খুঁজে পাওয়া যায়, যেখানে আইন ন্যায় বিচারের পক্ষে নয় বরং শক্তিশালী দেশগুলোর পক্ষে লেখা হয়। আজ জাতিসংঘকে একটি পাপেট শো হিসেবে দেখা যাচ্ছে, যার পরিচালক পশ্চিমা শক্তিগুলো এবং তাদের দায়িত্ব হলো অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে সুরক্ষা দেয়া। জাতিসংঘের কাঠামোই তাদের সমস্যার কেন্দ্রবিন্দু। নিরাপত্তা পরিষদ 5টি স্থায়ী সদস্য যারা ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া এন্ড চায়না দ্বারা নিয়ন্ত্রিত, অথচ এদের কেউই মুসলিম বিশ্ব তথা বিশ্বের 25% জনসংখ্যার প্রতিনিধিত্ব করে না। আমেরিকা যদি না বলে তবে গোটা বিশ্বকে চুপ হয়ে যেতে হয়। 1972 সাল থেকে ফিলিস্তিনিদের ন্যায় বিচারের প্রশ্নে আমেরিকা 50 বারেরও অধিক না বলেছে, যা জাতিসংঘের ইতিহাসে অন্যান্য স্থায়ী সদস্যদের সমস্ত ভেটোর যোগফলের চেয়েও বেশি। যতবার ইসরায়েল স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবিরে বোমা ফেলেছে ততবার আমেরিকা জাতিসংঘে হাত তুলে বলেছে ইসরায়েল যা খুশি তাই করতে পারে। জাতিসংঘ এই সংকট প্রতিরোধে ব্যর্থ হয় এমন একটি কাঠামো গ্রহণ করে যা আক্রমণকারীকে পুরস্কৃত করে এবং মাজলুমকে শাস্তি দেয়। এটা অনেকটা যে আগুন লাগিয়েছে তাকেই ফায়ার সার্ভিসের দায়িত্ব দেওয়ার মতো। কয়েকদিন পূর্বে জাতিসংঘ রেজুলেশন 2803 পাশ করেছে। এটি আমেরিকার লিখিত নথি যা আক্ষরিক অর্থেই আমেরিকান নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীকে গাজাতে দখল এবং মুজাহিদিন যারা এতদিন ধরে এই শিশু হত্যাকারী ইসরায়েলি সেনাদের তটস্থ করে রেখেছে তাদের নিরস্ত্র করার অনুমোদন দেয়। আমেরিকা নেতৃত্বাধীন এই বাহিনীর উপর ফিলিস্তিনিদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এর অর্থ কি? এর অর্থ হলো এতদিন ধরে যারা অস্ত্র বোমা দিয়ে পরোক্ষভাবে ফিলিস্তিনিদের গণহত্যা ঘটিয়েছে তারাই এবার প্রত্যক্ষভাবে সেনা মোতায়েন করে ফিলিস্তিনিদের কি করবে তা আর বলার অপেক্ষা রাখে না। 1947 থেকে আজ অবধি ফিলিস্তিনের এই সংকট জাতিসংঘেরই সৃষ্টি। রেজলিউশন 181 সংখ্যাগরিষ্ঠ আরব জনগণের ইচ্ছার বিরুদ্ধে ফিলিস্তিনকে বিভক্ত করার প্রস্তাব করে। 1948 সালে যখন এই অবৈধ রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয় তখন 7.5 লক্ষ ফিলিস্তিনিদের বাপদাদার ভিটে মাটি থেকে বহিষ্কার করা হয়। জাতিসংঘ রেজলিউশন 194 পাশ করে যা ফিলিস্তিনিদের নিজ ভিটে মাটিতে ফেরার অধিকারের নিশ্চয়তা দেয়। অথচ আজ 77 বছর পরেও সেই অধিকার কেবল কাগজ কলমেই অবশিষ্ট রয়ে গেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রথম যেই মামলাটি হাতে নিয়েছিল সেটি ছিল কাশ্মীর। একের পর এক রেজলিউশনে গণভোটের আহ্বান জানানো হয়েছিল যাতে জনগণ তাদের ভবিষ্যৎ বেছে নিতে পারে। ভারত প্রতিশ্রুতি দিয়েছিল, পাকিস্তান দাবি করেছিল, জাতিসংঘ আদেশ দিয়েছিল, তারপর সবাই তা ভুলে গেল। 2019 সালে ভারত আর্টিকেল 370 বাতিল করে কাশ্মীরের স্বায়ত্ত শাসন কেড়ে নেয়। হাজার হাজার সৈন্য দিয়ে এলাকা প্লাবিত করে ফেলে, মাসের পর মাস ইন্টারনেট বন্ধ করে রাখে, হাজার হাজার মানুষকে বিনা অভিযোগে আটক করে। এর প্রতিক্রিয়া জাতিসংঘ কি করে? কয়েকটি রুদ্ধদ্বার বৈঠক এবং সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে কিছু শক্তিহীন বিবৃতি দেয় সীমাবদ্ধ থাকে। 1995 সালের জুলাই মাসে স্রেব্রেনিৎসায় ইউএন ঘোষিত সেফ জোনে 8000 বসনিয়ান মুসলিম পুরুষ এবং বালককে গণহত্যা করা হয়। যুদ্ধ শেষে দেখা যায় বসনিয়ার এই গণহত্যায় মুসলমান শহীদদের সংখ্যা লাখো ছাড়িয়েছিল। 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনী মুসলমান রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়, মহিলাদের ধর্ষণ, শিশুদের হত্যা করে এবং 10 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে পালাতে বাধ্য করে। এর বিরুদ্ধে জাতিসংঘে প্রতিটি গুরুতর রেজলিউশন চীন আটকে দেয়। একসময় জাতিসংঘের অতি প্রিয় অং সান সুচি আন্তর্জাতিক আদালতে সামরিক বাহিনীর এই গণহত্যাকে সমর্থন করে। এভাবেই চায়নার শিনজিয়াংয়ে 10 লাখেরও বেশি উইঘুরকে জোরপূর্বক শ্রম, ঐতিহাসিক মসজিদকে বন্ধ করা, শিশুদের তাদের বাবা মার থেকে আলাদা করা হয়েছে, চেচনিয়াকে 2 বার মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, মধ্য আফ্রিকার মুসলিমদের বিভিন্ন মিলিশিয়ারা স্বীকার করেছে আর ইউএন শান্তিরক্ষীরা তা তাকিয়ে তাকিয়ে দেখেছে। সুদান, মালি, সোমালিয়া, নাইজেরিয়ায় সামরিক গণহত্যা, লক্ষ লক্ষ পরিবারকে বাস্তুচ্যুত করা হয়েছে, অথচ মুসলিম দেশগুলিকে রক্ষায় জাতিসংঘ কার্যকর কোনো পদক্ষেপই নেয়নি। কিন্তু অপরদিকে অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো
দেশগুলোতে জাতিসংঘ বারবার যুদ্ধ বন্ধ করেছে, সিভিলিয়ানদের রক্ষা করেছে। সুদানে জাতিসংঘ এবং প্রধান শক্তিগুলো সক্রিয়ভাবে একটি ব্যাপক শান্তি চুক্তিতে সমর্থন করেছিল, যা 2011 সালে দক্ষিণ সুদানের স্বাধীনতার গণভোটের নেতৃত্ব দেয়। এটি ছিল একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে বিভক্ত করে একটি নতুন অমুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র গঠনে সহায়তা করার একটি স্পষ্ট এবং সক্রিয় প্রক্রিয়া। ইন্দোনেশিয়ায় 24 বছরের শাসনের পর জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত গণভোটে পূর্ব তিমুরের জনগণ স্বাধীনতা চাওয়ার মাত্র 3 বছরের মধ্যেই 2002 সালে পূর্ব তিমুর একবিংশ শতাব্দীর প্রথম নতুন স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়, যা মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়াকে ভেঙে একটি খ্রিস্টান রাষ্ট্রের জন্ম দেয়। 1950-এর দশকে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় আক্রমণের মাত্র কয়েকদিনের মধ্যেই নিরাপত্তা পরিষদ রেজলিউশন 82 and 83 পাশ করে দক্ষিণ কোরিয়ায় একটি মার্কিন নেতৃত্বাধীন সামরিক প্রতিরক্ষা অনুমোদন করে। ইতিহাসে এটি একমাত্র সময় যখন জাতিসংঘ সম্মিলিতভাবে নিজস্ব পতাকার নিচে যুদ্ধ চালিয়েছে। ফলস্বরূপ দক্ষিণ কোরিয়া আজ 5 কোটির বেশি মানুষ নিয়ে একটি স্বাধীন জাতি হিসেবে টিকে রয়েছে। জাতিসংঘ সেদিন দ্রুত পদক্ষেপ না নিলে আজ পুরো উপদ্বীপটি কিম পরিবারের শাসনের অধীনে থাকত। 1990-এর দশকে কম্বোডিয়াতে ভিয়েতনামের দখলদারিত্বের ভয়াবহতার পরে প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। কম্বোডিয়ায় জাতিসংঘের ট্রানজিশনাল অথরিটি সাময়িকভাবে দেশটির নিয়ন্ত্রণ নেয়, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করে 3,60,000 শরণার্থীকে ফিরিয়ে আনে এবং একটি অবাধ নির্বাচনের আয়োজনের পর বিজয়ীদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিয়েছিল। আফ্রিকার দুটি ভয়ঙ্কর গৃহযুদ্ধে ইউএন লাইবেরিয়ায় 15,000 শান্তিরক্ষী মোতায়েন করে এবং সিয়েরা লিওনে ব্রিটিশ সৈন্যরা চূড়ান্তভাবে হস্তক্ষেপ করে এবং যুদ্ধের সমাপ্তি ঘটায়। এভাবেই 1989 সালে নামিবিয়াতে জাতিসংঘ দক্ষিণ আফ্রিকার বাহিনীর প্রত্যাহার তত্ত্বাবধান করে বর্ণবৈষম্য আইন বাতিল করে এবং স্বাধীন নির্বাচন পরিচালনা করে আজ নামিবিয়া স্বাধীন, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে আছে। প্রশ্নটি আর এড়ানো যায় না, কেন একই জাতিসংঘ যখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ভাগ করে অমুসলিম রাষ্ট্র গড়তে হয় তখন দ্রুত, অর্থবহ, সিদ্ধান্তময় এবং অপ্রতিরোধ্য হয়ে ওঠে, আর যখনই মুসলিম জনগণকে দখলদারের হাত থেকে বাঁচাতে হয় তখন স্বাধীনতার জন্য রক্ত দিলেও তাদের স্বাধীনতা হঠাৎ ভেটর দেয়ালে আটকে যায়, কাগজে কলমে আটকে যায়। জাতিসংঘ নিষ্ক্রিয়, নিঃশব্দ, নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকে। যখন গণহত্যা থামানোর কথা, যখন মা বোনের সম্ভ্রম রক্ষার কথা, যখন শিশুদেরকে কবর দেওয়া বন্ধ করার কথা, তখন জাতিসংঘ মুসলমানদের জন্য এত নিয়মিতভাবে ব্যর্থ হয়েছে যে একে আর দুর্ঘটনা বলা যায় না, এটা পরিকল্পিত পরিত্যাগ। তাই শেষ কথা একটাই, হয় ভেটো ব্যবস্থা ভেঙে ফেলো, হয় ন্যায়ের জন্য নতুন এক জাতিসংঘ করো, না হলে এই পচা প্রাসাদ পুড়িয়ে ছাই করে দাও, যাতে তার ছাই থেকে একদিন সত্যিকার ন্যায়ের আলো জ্বলে ওঠে ইনশাআল্লাহ।